তো আমরা জিওমরফোলজি রিভিশন করব আজকে। প্রথম অধ্যায় সরাসরি চলে যাব ওয়েদারিং। ওয়েদারিং আবহবিকার। তো আবহবিকার ক্ষয়ীভবন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটা অঞ্চলে শিলার নিজ স্থানে বিচূর্ণীভবন বিয়োজন, সেটাকে আমরা আবহবিকার বলছি। এবং সেটা যখন সেই জায়গা থেকে সরে যাচ্ছে, স্থানচ্যুত হচ্ছে বিভিন্ন শক্তির কার্যকলাপের ফলে, তখন তাকে আমরা ক্ষয়ীভবন বলছি। এবং নগ্নীভবন কখন বলছি, ডেনুডেশন কখন বলছি, যখন আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয় একত্রে হচ্ছে, তার প্রভাবে শিলার উপরিস্তর উন্মুক্ত হয়ে পড়ছে, তাকে আমরা বলছি নগ্নীভবন বা ডেনুডেশন। এবার একটা জায়গাতে ওয়েদারিং যখন হবে, তখন কিছু ফ্যাক্টরের উপর সেটা নির্ভর করে কতটা আবহবিকার সেখানে হবে। সেটা কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কী কী ফ্যাক্টর রয়েছে? শিলার গঠন কেমন, ভূপ্রকৃতি কেমন, ভূপৃষ্ঠের প্রকৃতি, জলবায়ু কেমন সেই জায়গার, সেখানে ভেজিটেশন কভার কেমন আছে, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। এবার আবহবিকারকে আমরা মূলত দুটো ভাগে এবং ব্রডলি তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, একটা রাসায়নিক আবহবিকার এবং একটা জৈব আবহবিকার। তো প্রথমে আমরা যান্ত্রিক আবহবিকার অংশটা আলোচনা করব। যান্ত্রিক আবহবিকার কি? উষ্ণতার মূলত তারতম্যে, উষ্ণতা এবং শুষ্কতার পার্থক্যে, শিলাস্তরের চাপের কারণে, তুষার লবণ, এই সমস্ত কারণে শিলার আবহবিকার যখন যান্ত্রিকভাবে হচ্ছে, কোনো রাসায়নিক পরিবর্তন হচ্ছে না, সেটাকে আমরা যান্ত্রিক আবহবিকার বলছি। তো মূলত মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারটা বেশি কার্যকরী হয়, কারণ সেখানে তাপমাত্রার প্রসারের কারণে অনেক বেশি সংকোচন প্রসারণ দেখতে পাই আমরা, এবং তার ফলে এটা ঘটে থাকে। তো পেরি রাইসের যে শ্রেণীবিভাগটা, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। পেরি রাইস উনি 1950 নাগাদ একটা যান্ত্রিক আবহবিকারের ক্লাসিফিকেশন বুক করেছিলেন, যেখানে উনি 5টা প্রসেসের কথা উল্লেখ করেন। প্রথম হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রার কারণে। দ্বিতীয় হচ্ছে কেলাসন প্রক্রিয়া, কেলাসন প্রক্রিয়া। 3 চাপ মোচন। 4 জৈবিক কারণে। এবং 5 হচ্ছে কলয়েডীয় উৎপাটন। এই 5টা পেরি রাইসের বলা শ্রেণীবিভাগ, এটা অবশ্যই মনে রাখবেন। এখানে কিন্তু এমসিকিউ তৈরি হওয়ার জায়গা রয়েছে। তো প্রথমে আমরা তাপের প্রভাবে যে যান্ত্রিক আবহবিকার, সেটা আলোচনা করব। তো উষ্ণতার প্রসারের কারণে যেগুলো হয়, প্রথমত প্রস্তরচায়ী খণ্ডীকরণ, আমরা জানি ব্লক ডিসইন্টিগ্রেশন। ব্লক ডিসইন্টিগ্রেশন, যেখানে শিলা তাপের যেহেতু কুপরিবাহী, সেজন্যে দিনের বেলায় শিলা যতটা বাইরের অংশটা যত বেশি উত্তপ্ত হয়, ভিতরের অংশ ততটা উত্তপ্ত হয় না। তো বাইরের অংশ যতটা প্রসারিত হয়, ভিতরে ততটা প্রসারিত হয় না। আবার ঠিক উল্টো ঘটনা ঘটে রাত্রেবেলা, বাইরের অংশ তাপ বিকিরণ করে দেয় চট করে, ভেতরের অংশ কিন্তু সেটা করতে পারে না। তো এর ফলে শিলাস্তর যখন ব্লকের মতো পরপর খুলে যায়, তখন আমরা তাকে বলি প্রস্তরচায়ী খণ্ডীকরণ, ব্লক ডিসইন্টিগ্রেশন। এছাড়া রয়েছে স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন, স্বল্পমোচন। এখানেও সেই একই ঘটনা ঘটে। সমপ্রকৃতির শিলা, হোমোজেনাস রক যেগুলো, দারুণ সংকোচন প্রসারণ এর কারণে শিলার বাইরের দিকে অংশ পেঁয়াজের খোসার মতো একটার পর একটা স্তর খুলে যায়। শিলা যেহেতু তাপের কুপরিবাহী, সেজন্য উপরের অংশটা এভাবে পেঁয়াজের খোসার মতো যখন খুলে যায়, তাকে স্বল্পমোচন বলা হয়। আর মূলত এটা গ্রানাইট শিলাতে বেশি হয়। গ্রানাইট গোলাকৃতি যে শিলা, এটা মূলত সেখানে বেশি দেখতে পাওয়া যায়।
ক্ষুদ্রকণা বিস্ফোরণ, যেটা গ্রানুলার ডিসইন্টিগ্রেশন, বিষম প্রকৃতির একটা শিলা, সেখানে নানান ধরনের খনিজ রয়েছে, আলাদা আলাদা খনিজ রয়েছে, সেই সমস্ত খনিজগুলোর হ্রাস বৃদ্ধির হার, তাপে বেড়ে যাওয়া এবং তাপ বিকিরণ করলে সংকোচন হওয়ার তার যে হার, সেটা সমান না হওয়ার কারণে অসম টানের সৃষ্টি হয় এবং শব্দ করে, প্রচণ্ড শব্দ করে এটা ফেটে যায়। তো সেটাকে বলা হয় ক্ষুদ্রকণা বিস্ফোরণ, গ্রানুলার ডিসইন্টিগ্রেশন। তো এই প্রসেসগুলো দেখতে পাওয়া যায়। তো এছাড়া দ্বিতীয় যে প্রসেসটা সেটা হচ্ছে কেলাসন প্রক্রিয়া, ক্রিস্টালাইজেশন। প্রথম হচ্ছে কেলাসনের মধ্যে দুটো ভাগ আসে, একটা হচ্ছে তুষারের কাজ, তুষার দ্বারা খণ্ডীকরণ। একটা হচ্ছে তুষারের কিলক গঠন, ফ্রস্ট উইডিং, যেটা উচ্চ পার্বত্য অঞ্চলে দিনের বেলায় বৃষ্টির জল জমে এবং রাত্রিবেলা সেই জলটা বরফে পরিণত হয় এবং আয়তনটা 9 থেকে 10 গুণ বেড়ে যায়। তার ফলে বরফের যে ফাটল, সেটা শিলার যে ফাটল, সেই শিলার ফাটলে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। তার ফলে ফ্রস্ট ওয়েডিং বা তুষার কিলক ফ্রস্ট ওয়েডিং এটা তৈরি হতে দেখা যায়। এরপর হচ্ছে খণ্ডীকরণ বা কিন্ডার্ড স্যাটারিং। এখানে কি হয়, পার্বত্য অঞ্চলে বৃষ্টি জল ফাটলের মধ্যে প্রবেশ করে, শীতের প্রভাবে সেটা বরফে পরিণত হয়, এটাকে হিমকেলাসন বলে, যেটা বরফে পরিণত জল, বৃষ্টির জলটা জমছে, বরফে পরিণত হচ্ছে এবং যেটার প্রসারণ বল, ব্যাপক পরিমাণ একটা প্রসারণ বল, অর্থাৎ যেহেতু বরফে আয়তনটা বাড়ছে, যে প্রসারণ বলটা 2000 কিলোগ্রাম চাপ সৃষ্টি করে প্রতি বর্গ সেন্টিমিটার স্থানে। তো তার ফলে খুব সহজে শীতপ্রধান পার্বত্য অঞ্চলে আবহবিকার করতে দেখা যায় এবং টুকরো টুকরো হয়ে অসংখ্য কোণ বিশিষ্ট খণ্ড তৈরি করে, যেটাকে স্ক্রি এবং ট্যালাস বলা হয়। তো তার ফলে স্কি ট্যালাস পর্বতের উচ্চ অংশ থেকে নিচে সঞ্চিত হয় বিভিন্ন আকারের এই যে খণ্ডীকরণের ফলে এই খণ্ডগুলো সঞ্চিত হয় এবং একে ফেলসেনমার বা ব্লক স্পেড বলে। এই ভূমিরূপটা খুব গুরুত্বপূর্ণ, যখন এগুলো সঞ্চিত হচ্ছে এটাকে কি বলা হচ্ছে, ফেলসেনমার বা ব্লক স্পেড। এটা হলো। আর হচ্ছে হিমায়ন স্ফীতি, ফ্রস্ট হিভিং, আর একটা প্রসেস, এটাও কেলাস গঠনের মধ্যেই পড়ে। এখানে কি হয়, নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টির জল মাটির ছিদ্রের মধ্য দিয়ে বৃত্তিকার মধ্যে প্রবেশ করে, আর শীতকালে ওই জলটা এতটাই মাটি ঠান্ডা হয়ে যায় যে সেই জলটা বরফে পরিণত হয়। তাহলে মাটির নিচেকার স্তরে সেই একই ঘটনা ঘটে, বরফটা আয়তনটা বেড়ে যায়, তার ফলে সেটা প্রচণ্ড প্রেসার তৈরি করে এবং আবহবিকার ঘটায়। এটাকে বলা হয় ফ্রস্ট হিভিং। তো এটা হচ্ছে তুষারের যত রকম কেলাস হয় সেইটা। তো আমরা দ্বিতীয় যে পর্যায়টা ছিল তুষারের কিলক গঠন, সেটা হলো, এবং তার সাথে লবণের কেলাস গঠনও আর একটা প্রসেস। এখানে কি হয়, প্রচণ্ড যেখানে তাপমাত্রা বেশি মরু অঞ্চলে, সেখানে মাটির নিচেকার জল উঠে আসে ওপরে, উঠে আসে এবং সেই জলের সাথে লবণ উঠে আসে। এবার জল আস্তে আস্তে বাষ্পীভূত হয় এবং যে লবণটা উঠে এলো সেই লবণটা কিন্তু কেলাসে পরিণত হয়। তখন প্রচণ্ড প্রেসার তৈরি করে, যে লবণটা দ্রবীভূত হয়ে উপরে উঠে এলো সেটা কেলাসিত হয়ে যায়। জলটা বাষ্পীভূত হয়ে যাওয়ার পর সেই লবণটা কেলাসিত হয় এবং কেলাসিত হওয়ার সাথে সাথে সেটা কিন্তু প্রচণ্ড চাপ তৈরি করে, শিলাস্তর ফেটে যায়, যে কারণে মরুভূমিতে বেলে পাথর যেগুলো থাকে সেগুলো চূর্ণ বিচূর্ণে বালিতে পরিণত হয়। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস, যেখানে এইভাবে লবণের কেলাসের মাধ্যমে
আবহবিকার দেখতে পাওয়া যায়। মরু অঞ্চলে অবশ্যই, কারণ বাষ্পীভবন অতিরিক্ত হওয়ার পরে তখনই কিন্তু এটা তৈরি হয়। তাহলে এটা হলো। এরপরে 3 নম্বর যেটা ছিল, এটা কিন্তু 2 নম্বরের সেকেন্ড সেকশন, কেলাসন প্রক্রিয়া। 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে চাপ মোচন। আনলোডিং, উপরের চাপটা কমে যাচ্ছে। কি হচ্ছে এখানে না, গ্রানাইট জাতীয় যে সমস্ত হোমোজেনাস রক হয়, সমপ্রকৃতির শিলা হয়, একই ধরনের খনিজ দেখতে পাওয়া যায় যে সেগুলো, সেখানে পাললিক শিলাস্তর বা বরফের স্তূপ যখন অবস্থান করে তখন সেটা চাপের ফলে কিছুটা সংকুচিত হয়ে থাকে। তার উপরে দীর্ঘকাল ধরে পলি জমা হলো বা তার উপর বরফ পড়লো, সেটা প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে থাকে। তো তারপরে ওই শিলাস্তরটা বা বরফের স্তূপটা একটা সময় অপসারিত হয়, সেটা বহু বছর পরে হতে পারে। তখন যে স্ট্রেস তৈরি হয়, তখন যে স্ট্রেন তৈরি হয়, পীড়ন টান যে তৈরি হয়, তার ফলে শিলা ফেটে যায়, যেটাকে বলা হয় চাপ মোচনের ফলে আবহবিকার। তাহলে এটা একটা প্রসেস। আর হচ্ছে অর্গ্যানিক, জৈবিক প্রসেস, যেটা 4 নম্বরে ছিল, জৈবিক প্রসেস, যেখানে উদ্ভিদের শেকড় এবং বিভিন্ন রকম যারা বসবাসকারী প্রাণী রয়েছে মাটিতে, তারা আবহবিকার ঘটায়। আর হচ্ছে একটা কলয়েডীয় উৎপাটন, কলয়েডিয়ান প্লাকিং। কলয়েডীয় উৎপাটন। তো মৃত্তিকার যে ক্ষুদ্র অংশ যেটাকে বলা হচ্ছে কলয়েড, তো সেই কলয়েডের একটা আঠালো পদার্থ কলয়েড, এবং যখন মাটি শুকিয়ে যায় তখন কিন্তু সেই মাটিটা, সেই কলয়েডটা, মাটির মধ্যেকার কলয়েড, সেটা শিলার অংশ, সেটাকে কিন্তু ছাড়িয়ে আনতে, কিছু অংশ ক্ষয় করে দিতে বা উৎপাটন করতে, উপড়ে ফেলতে সক্ষম। তো এটা ঘটে থাকে তখন কিন্তু যে কোনো মাটি যখন নরম থাকে, জল থাকে তার মধ্যে, তখন সেটা নর্মাল থাকে, কিন্তু সেই জলটা যখন শুকিয়ে যায় তখন শিলাস্তর থেকে সে খানিকটা অংশ তুলে আনে। এটাকেই বলা হয় কলয়েডীয় উৎপাটন। তো এইগুলো পেরি রাইস এই পোর্শনগুলো বলেছেন, এইভাবে ক্ষয় হয়ে থাকে। এবং এর সাথে সাথে কিছুটা বৃষ্টিপাত এবং আর্দ্রতা, বৃষ্টিপাত এবং আর্দ্রতাও কিন্তু ক্ষয় ঘটিয়ে থাকে। বুদবুদ, শুকনো শিলার উপরে বৃষ্টির জলের স্রোত আকারে যখন বয়ে যায় তখন কিন্তু বুদবুদ বাবেল তৈরি হয়। সেই বাবেলটা প্রচণ্ড চাপ থাকে, ঠিক যেটা নদীর নিচেতেও ক্ষয় হয়ে থাকে, যে প্রসেসে বাবেল তৈরি হয় এবং সেটা প্রেশার তৈরি করে, আস্তে আস্তে শিলাটা ভেঙে যায়, যান্ত্রিক আবহবিকা ঘটে। মরু অঞ্চলে যখন হঠাৎ বৃষ্টি হয়, হঠাৎ বৃষ্টি হলে মরু অঞ্চলে যে প্রচণ্ড উত্তপ্ত শিলা ছিল সেটা হঠাৎ সংকুচিত হয়ে যায় এবং সেটা ফেটে যায়। তো এইরকম প্রসেসগুলোও কিন্তু যান্ত্রিক আবহবিকার ঘটাতে পারে। তাহলে এগুলো মূল প্রসেস। এরপরে আমরা কেমিক্যাল ওয়েদারিংয়ে চলে যাব। কেমিক্যাল ওয়েদারিং, রাসায়নিক প্রক্রিয়ায় শিলার রাসায়নিক পরিবর্তন ঘটে। আমরা জানি যেগুলো, যেখানে বৃষ্টিপাত অনেক বেশি হয়, আর্দ্র অঞ্চল যেখানে, সেখানে কিন্তু এই ধরনের আবহবিকারটা বেশি দেখতে পাওয়া যায়। অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস এবং সলিউশন, এই 5টা প্রক্রিয়াতে এটা হয়। অক্সিডেশন, জারণ প্রক্রিয়া, এখানে জলের মধ্যেকার যে অক্সিজেন থাকে সেটা খনিজের সাথে রাসায়নিক প্রক্রিয়া সংযুক্ত হয়ে যায়, অক্সিজেন যুক্ত হয়, সেটাকে বলে জারণ। তো এখানে মূলত যেগুলো লৌহবর্গীয় যে সমস্ত শিলা, যেখানে লোহার পরিমাণটা বেশি থাকে, সিডারাইট, সিলিকেট, পাইরাইট, এগুলো সব এর মধ্যে আয়রন কম্পোনেন্ট আছে, লোহার মধ্যে আছে, পাইরাইট, সিলিকেট হোক বা সিডারাইট হোক। তো সেখানে জারণ প্রক্রিয়াটা বেশি কার্যকরী হয়। ঠিক আছে, সিডারাইট, পাইরাইট, সিলিকেট। তো জারণ প্রক্রিয়াতে সেখানে লাল, হলুদ, বাদামি রঙের ছোপ পড়ে, যেটা ফেরাস অক্সাইড ছিল। ফেরাস অক্সাইড থেকে এটা
ফেরিক অক্সাইডে পরিণত হয়, এবং ফেরিক অক্সাইডে পরিণত হওয়া মানেই সেখানে কিন্তু এই মরচে পড়ে Fe2O3, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এটা মূল প্রসেস অক্সিডেশনের। কার্বনেশনে কি হয়? কার্বনেশনে বৃষ্টির জলের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে H2CO3। এই কার্বনিক অ্যাসিডটা যখন চুনাপাথরের উপর পড়ে তখন সেটা ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে, এবং ক্যালসিয়াম বাইকার্বনেট যখন তৈরি হয় সেটা কিন্তু গলে যায়, যার ফলে যেটা আমরা কাস্ট অঞ্চলে ভূমির উপর দেখতে পাই, এই ঘটনাটাই ঘটে। আচ্ছা, হাইড্রেশন আর হাইড্রোলিসিস দুটোকে আমরা পাশাপাশি রেখে আলোচনা করাটা বেটার হবে। হাইড্রেশন বা যেটা বলা হয় জল যোজন, আর একটা হচ্ছে হাইড্রোলিসিস। জল যোজন বা হাইড্রেশন, সেটা কি হয়? শিলার মধ্যস্থিত যে খনিজ, তা সেই খনিজের সাথে জলটা যুক্ত হয়ে যায়। যে শিলাগুলো রয়েছে সেখানে তাদের আণবিক গঠন বা মলিকুলার যে স্ট্রাকচার, তার মধ্যে জলটা ঢুকে যায়। তার মধ্যে জলটা ঢুকে পড়ে খনিজের অণুগুলো সেটা আস্তে আস্তে ভেঙে যায়। তো যেমন ক্যালসিয়াম সালফেট তার সাথে জল যুক্ত হলে জিপসাম তৈরি করে এবং সেটা কিন্তু আস্তে আস্তে গলে যায়। তো এটা হচ্ছে জল যোজন। জল যোজনের মূল বিষয়টা হচ্ছে কি, শিলার যে আণবিক গঠন, সেই আণবিক গঠনের সাথে জলটা ঢুকে পড়ে, এটা হচ্ছে জল যোজন। আর হাইড্রোলিসিসটা কি? হাইড্রোলিসিস বা যেটাকে আমরা বলি আর্দ্র বিশ্লেষণ। এখানে হাইড্রোজেন এবং জল, হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন, এই আয়নে ভেঙে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এটা কিন্তু প্রথমে ভেঙে যাচ্ছে জলটা, H+ আর OH- এই দুটো আয়নে ভেঙে যায়। এখানে কিন্তু জলটা ভাঙছে না, জলটা খনিজের অণুর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। হাইড্রোলিসিসে কিন্তু জলটা ভেঙে গিয়ে হাইড্রক্সিল খনিজের সাথে বিক্রিয়া করে এবং সেটা আস্তে আস্তে রাসায়নিক আবহবিকারটা ঘটিয়ে থাকে। পটাশিয়াম হাইড্রোক্সাইড তার সাথে কার্বনিক অ্যাসিড মিশলে পটাশিয়াম কার্বনেট তৈরি হয়। অর্থাৎ এখানে কিন্তু মূল বিষয় হচ্ছে এটা, একটা ভেঙে যাচ্ছে প্রথমে, যেটা হাইড্রোলিসিস, সেখানে কিন্তু জলটা ভেঙে যায়। জল নিজে প্রথমে ভেঙে যাচ্ছে, তারপর সে শিলাকে ভাঙছে। আর এখানে কিন্তু শিলার অণুর সাথে জলটা যুক্ত হয়ে গিয়ে এই ঘটনাটা ঘটাচ্ছে। তাহলে এটা হচ্ছে হাইড্রোলিসিস আর হাইড্রেশন। আর সলিউশন বা দ্রবণ, সরাসরি জল খনিজ পদার্থকে দ্রবীভূত করে দিচ্ছে, সেটা হচ্ছে দ্রবণ। তো দ্রবণের ক্ষেত্রে আম্লিক জল, ক্ষারকীয় জল, যে দুটো টাইপের জলটা হয়, অধিকাংশ যে খনিজ আছে, আম্লিক জল বা যেটা অ্যাসিডিক ওয়াটার, পিএইচের মান 7-এর কম, সেখানে কিন্তু বেশিরভাগই খনিজ আমরা দেখব দ্রবীভূত হয়ে যায়। তো বৃষ্টির জলে যে অ্যাসিডটা থাকে, সেটা কিন্তু খুব সহজে বেশ কিছু শিলাকে রাসায়নিক আবহবিকার সেখানে ঘটাতে পারে। যেটা সবচেয়ে বেশি হয় ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়, জলের মধ্যে অ্যাসিড থাকে। তো যখনই অ্যাসিডের প্রভাবটা বাড়ছে জলের মধ্যে, সেটা কিন্তু চট করে যে কোনো কিছুকে সলিউশন করে দিতে সক্ষম হচ্ছে। তো তাহলে এই প্রসেসগুলো রাসায়নিক আবহবিকারের জন্য গুরুত্বপূর্ণ, এই প্রসেসগুলো হয়ে থাকে। তো বেসিক জিনিস, এটা খুব কমন জিনিস, আমরা এটা কভার করলাম। এরপরে আমরা চলে যাব হাইড্রোস্ফিয়ার। সেখানে আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেল এটা কিন্তু রয়েছে। হ্যালো স্যার, হ্যাঁ, বলুন। বলছিলাম যে এখানে আবহাওয়া বিকার থেকে চিলেশন প্রক্রিয়াটা একটু বলে দিবেন তো, এটা একটু সমস্যা হচ্ছে। চিলেশন প্রক্রিয়া হচ্ছে সমুদ্র উপকূলে দেখতে পাওয়া যায়। ওই যে লবণ কেলাসের যে ঘটনাটা, সমুদ্রের জলে লবণ রয়েছে, তো সেই লবণ আসছে শিলার উপরে, শিলাতে আসছে, এসে পড়ছে, এবং সমুদ্রের জলে দ্রবীভূত থাকে লবণ,
তো সেই লবণটা যখন পড়ছে, মানে জল শুদ্ধ সেই লবণটা পড়ছে শিলার ওপর, তো শিলার মধ্যেকার যে জল, সেই জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, লবণ পড়ে থাকছে এবং লবণটা কেলাসিত হয়ে যায়। যেই কেলাসিত হয়ে যায় সেটা কিন্তু আস্তে আস্তে শিলাটাকে ভেঙে দেয়। ঠিক আছে, যেহেতু এটা রিভিশন ক্লাস, আমি জাস্ট টাচ করে যাচ্ছি বিভিন্ন বিষয়। তো হ্যাঁ, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেল রান অফ এই পোর্শনটা এর মধ্যে করা আছে, যদি এটা মূল জিওমরফোলজির পার্ট নয়, কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। তো আমাদের এখানে কিছু বিষয় আলোচনা করতে হবে। আচ্ছা, বেশ কিছু পোটামোলজি, ভূপৃষ্ঠস্থ যে নদী, সেই নদী সম্পর্কিত যে আলোচনা, সেটাকে বলা হয় পোটামোলজি। লিমনোলজি, হ্রদ নিয়ে যখন আলোচনা করা হয় সেটাকে বলা হয় লিমনোলজি। ক্রায়োলজি, যেটা বরফ নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ক্রায়োলজি। আর জিও হাইড্রোলজি হচ্ছে, ক্রায়োলজিটা আরেকবার বলুন না স্যার, ক্রায়োলজিটা। ক্রায়োলজি হচ্ছে বরফ নিয়ে যখন আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় ক্রায়োলজি। ঠিক আছে, জিও হাইড্রোলজি যেখানে জলবিজ্ঞান। আচ্ছা, ক্রায়ো কথাটা যেখানেই পাবেন সেটা কিন্তু বরফের সাথে যুক্ত। ঠিক আছে, ক্রায়ো কথাটা যেখানেই আসবে সেটা কিন্তু বরফের সাথে যুক্ত। তো আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেলে প্রথমত মোডস অফ অকারেন্স অফ ওয়াটার, কোথায় কতটা জল রয়েছে সেটা একটু মনে রাখতে হবে। আমাদের মোট যে জলের পরিমাণ, মহাসাগরে কতটা জল রয়েছে, 97.20, এটা সাগর মহাসাগরে রয়েছে। যেটা পার্মাফ্রস্ট, চিরতুষার ক্ষেত্র, সেখানে 2.15% রয়েছে। আমাদের বায়ুমণ্ডলে যে জল রয়েছে জলীয় বাষ্প হিসেবে, সেটা রয়েছে 0.65%, বা যেটা গ্যাসীয় এবং কিছুটা তরল, মেঘের মধ্যে যেটা থাকে গ্যাসীয় তরল উভয়টাই, বায়ুমণ্ডলে রয়েছে 0.65%। তো এইভাবে আমরা জলটা পাচ্ছি, জলের পরিমাণটা এইভাবে রয়েছে। তো আমাদের যে ভূপৃষ্ঠে যে মিষ্টি জলটা রয়েছে সেটা অধিকাংশটাই কিন্তু বরফ রূপে আছে। এই যে 2.15, এটা তো 97.20, এই যে পরিমাণটা, এটা সাগর মহাসাগর, এটা আমাদের কোনো কাজেই লাগছে না, মানে আমাদের খাবার যে জল সেটা এখানে লাগছে না, মিষ্টি জল এটা নয়। তো বাকি যে মিষ্টি জল রয়েছে তার ম্যাক্সিমামটাই আবার বরফ হিসেবে আছে। ভূগর্ভে রয়েছে, এই পোর্শনটাকে যদি 100% ধরি, তার মধ্যে ভূগর্ভে রয়েছে 30.16, যেটা আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি। আর মিষ্টি জল, যেটা বাকি অংশ, হ্রদ, পুকুর, এইসব যে রয়েছে, সেটা 0.3%, এটা। আর বিভিন্ন মহাসাগরের যে জলের পরিমাণ সেটা আমাদের একটু মনে রাখতে হবে। প্রশান্ত মহাসাগরে সবথেকে বেশি পরিমাণ রয়েছে। প্রশান্ত মহাসাগরের যে ক্ষেত্রফল, আটলান্টিক, ভারত, এই সমস্ত জায়গার যে ক্ষেত্রফল, সেগুলো আমাদের একটু জেনে রাখা ভালো। প্রশান্ত সব থেকে বেশি, তারপর আটলান্টিক, তারপরে ভারত, তারপর সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর। এভাবে আমরা হাইরার্কিটা করতে পারি। ওভারঅল পুরো ফিগার না মনে রাখলেও কিন্তু আমরা হাইরার্কিটা মনে রাখতে হবে। তো আমাদের যে লিথোস্ফিয়ার রয়েছে, শিলামণ্ডল রয়েছে, সেই শিলামণ্ডলে যে জল, সেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। শিলামণ্ডলের মধ্যে প্রথম রয়েছে সারফেস ওয়াটার বা ভূপৃষ্ঠস্থ জল। তারপরে রয়েছে ভৌমজল, বরফাবৃত অঞ্চল, আর কিছুটা কাস্ট অঞ্চলে রয়েছে। তো ভূপৃষ্ঠস্থ জল যেটা নদ নদী এবং হ্রদ,
পৃথিবীর মোট যে জল তার মাত্র 0.0001% নদীর জলের মাধ্যমে বাহিত হয়। ভৌম জল, সরি, এটা নদী, নদী হলো ভূপৃষ্ঠস্থ জল, নদী। আর হ্রদের কতটা রয়েছে? হ্রদে 0.77% জল এখানে পাওয়া যায়। তো এটা পানীয় জলের উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে, তবে কিছু হ্রদের জল লবণাক্ত হয়ে থাকে, সেটা আমরা জানি, তো সেটাকে আমরা এখানে বাদ দিচ্ছি। আর ভৌমজল, ভৌমজল মাটির নিচেকার যে জল, পৃথিবীর মোট জলের মাত্র 0.625% হচ্ছে ভৌমজল। বরফাবৃত অঞ্চল, যেখানে প্রচুর পরিমাণে জল কিন্তু সঞ্চিত হয়ে রয়েছে, আর কিছুটা পোর্শন, সামান্য পরিমাণ কাষ্ট অঞ্চলেও দেখতে পাওয়া যায়। এবার জলচক্র, জলচক্র যেটা হাইড্রোলজিক্যাল সাইকেল, সেখানে কি কি কম্পোনেন্ট আছে? প্রথম হচ্ছে বাষ্পীভবন। নানা রকম যে জলাশয়, খালবিল, নদী, সমুদ্র, সব জায়গা থেকে জল বাষ্পে পরিণত হয়। হাইড্রোলজিক্যাল সাইকেলটা খুব সাধারণ বিষয়, এর মধ্যে খুব জটিলতা কিছু নেই, আপনারা জানেন এগুলো, জাস্ট এখানে বিষয়গুলোকে জানতে হবে। আর হচ্ছে ট্রান্সপিরেশন বা যেটা প্রস্বেদন, এটা হচ্ছে বাষ্পীভবন, উন্মুক্ত যে জলাশয় সেখান থেকে বাষ্পীভবন ঘটে। আর প্রস্বেদন বা ট্রান্সপিরেশন, উদ্ভিদের যে প্রয়োজনের অতিরিক্ত জল সেটা বাষ্পাকারে বেরিয়ে আসে, সেটাকে বলা হয় প্রস্বেদন। বাষ্প আকারে বেরিয়ে আসে। আরেকটা জিনিস হয়, সেটাকে বলা হয় নিঃস্রাব বা গিউটেশন। এটা উদ্ভিদ দেহ থেকে হয়। উদ্ভিদ দেহের যে অতিরিক্ত জল সেটা যদি তরল অবস্থায় বাইরে বেরিয়ে আসে, তখন সেটাকে বলা হয় নিঃস্রাব। ঠিক আছে, প্রস্বেদন কিন্তু বাষ্পাকারে হয়। ঠিক আছে, দুটোই উদ্ভিদ থেকে হয়, এটা মনে রাখবেন, এই টার্মটা মনে রাখবেন। আচ্ছা, এছাড়া ঘনীভবন হয়। ঘনীভবন, কনডেনসেশন। ঘনীভবন কি বলুন? জলীয় বাষ্প তাপমাত্রা সিলিন্ডারের নিচে নেমে গেলে জলাকর্ষণ কণাকে একটু আশ্রয় জোরে করে বলুন, শোনা যাচ্ছে না। তো জলীয় বাষ্পের তাপমাত্রা শিশুরানকে নিচে নেমে গেলে সেটা জলাকর্ষণ কণাকে আকৃষ্ট করে জলে পরিণত হয় এবং আস্তে আস্তে বরফে পরিণত হয়। ঘনীভবন তখনই হয় যখন উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছায়, যেখানে বায়ুর যে অতিরিক্ত জলীয় বাষ্প, শিশিরাঙ্কে পৌঁছানো মাত্র বায়ুর অতিরিক্ত জলীয় বাষ্প সেটা জলকণায় পরিণত হয়, তো সেটাকে আমরা বলি ঘনীভবন। এবং যে তাপমাত্রার নিচে এই ঘটনাটা ঘটছে তাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। আচ্ছা, এছাড়া প্রেসিপিটেশন, তারপরে প্রেসিপিটেশন হয়। প্রেসিপিটেশন, বায়ুমণ্ডলে যে ঘনীভূত জলীয় বাষ্প সেটা জল বা বরফ আকারে ওপর থেকে যখন নেমে আসে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, তাকে বলা হচ্ছে অধঃক্ষেপণ। আর ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ, অধঃক্ষেপণের জল শিলার ছিদ্র দিয়ে ভূভ্যন্তরে প্রবেশ করলে তাকে অনুপ্রবেশ বলে। ভৌমজল প্রবাহ, গ্রাউন্ড ওয়াটার সার্কুলেশন, ভূভ্যন্তরে ভাগে জল শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যায়, উন্মুক্ত স্থানে বেরিয়ে আসে, এটাকে ভৌমজল প্রবাহ আমরা বলে থাকি, যেটা আমাদের বিভিন্ন ঝর্ণার জল বা ইত্যাদি ক্ষেত্রে যে দেখতে পাওয়া যায় সেটা। আর হচ্ছে সারফেস রান অফ, ভূপৃষ্ঠ প্রবাহ। সারফেস রান অফ, বৃষ্টির জল মাটিতে অনুপ্রবেশের পর যে অবশিষ্ট জল যেটা মাটির ওপর দিয়ে প্রবাহিত হয়ে যায় তাকে আমরা বলছি সারফেস রান অফ। তো এটা এভাবে হয়ে থাকে হাইড্রোলজিক্যাল, আমরা এটাকে বলি হাইড্রোলজিক্যাল সাইকেল। এটা চক্রাকারে একবার তরল, তারপরে সেখান থেকে বাষ্প, বাষ্প হয়ে আবার মেঘ, মেঘ থেকে বৃষ্টি, এই যে প্রসেস চলতে থাকে, চক্রাকারে চলতে থাকে, তাকে আমরা বলছি হাইড্রোলজিক্যাল সাইকেল। আচ্ছা, এবার আমরা চলে আসবো পুঞ্জিত ক্ষয়, মাস ওয়াস্টিং। পুঞ্জিত ক্ষয়, তো পুঞ্জিত ক্ষয় কোনটা না, বিভিন্ন যে
শিলা পার্বত্য অঞ্চলে, মূলত পার্বত্য অঞ্চলে মাধ্যাকর্ষণের টানে যখন সেটা শুষ্ক মৃত্তিকা হতে পারে, শিলা হতে পারে বা এর মিশ্রণ হতে পারে, পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, তাকে আমরা পুঞ্জিত ক্ষয় বলি। তো এটা ভূবিজ্ঞানী সার্প এই পুঞ্জিত ক্ষয় সম্পর্কে উনি ডিটেলে ব্যাখ্যা দিয়েছিলেন, পুঞ্জিত ক্ষয় কীভাবে হয়। তো পরপর আমরা সেটা আলোচনা করব। সার্পের যে ক্লাসিফিকেশন, সেখানে উনি 4টে প্রধান শ্রেণীতে ভাগ করেছিলেন, পুঞ্জিত ক্ষয়কে 4টে ভাগে ভাগ করেছিলেন, এবং সার্পেরটাই আমাদের কিন্তু করতে হবে, এটা সব মোস্ট ইম্পর্ট্যান্ট 4টে পার্ট। সেটা কি কি? 1 নম্বর হচ্ছে ধীর প্রবাহ, ধীর প্রবাহ। 2 দ্রুত প্রবাহ। 3 ধস। এবং 4 হচ্ছে অবনমন। ধীর প্রবাহ বা যেটা স্লো, ধীরে ধীরে যেটা হয়, এই ধীরে ধীরে যেটা হয় এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিসর্পণ বা যেটাকে আমরা বলি ক্রিপ। ক্রিপ উঁচু অংশ থেকে ঢাল বেয়ে নিচের দিকে পদার্থ যখন ধীরে ধীরে নিচে নেমে আসে তখন তাকে বলা হয় বিসর্পণ। বিসর্পণের মধ্যে আবার 4টে ভাগ আছে। একটা হচ্ছে মৃত্তিকা বিসর্পণ, আর একটা ট্যালাস বিসর্পণ, শিলা বিসর্পণ এবং শিলা হিমবাহ বিসর্পণ। মৃত্তিকা বিসর্পণ কাকে বলে? ঢালের উঁচু জায়গা থেকে নিচে দিকে মৃত্তিকা যখন ধীর গতিতে নেমে আসে তাকে মৃত্তিকা বিসর্পণ বলে, যেটা আমরা খুব ভালোভাবে দেখতে পাই পাহাড়ি অঞ্চলে। বিভিন্ন যে টেলিফোনের বিভিন্ন যে পোস্ট, বিদ্যুতের যে খুঁটি সেটা হেলে যাচ্ছে, ভাঙা দেওয়াল সেটা হেলে যাচ্ছে, বেড়া হেলে যাচ্ছে, এই অংশটা এটা কিন্তু মূলত সয়েল ক্রিপিংয়ের কারণে, মৃত্তিকা বিসর্পণের কারণে হয়ে থাকে। ট্যালাস বিসর্পণ, খাড়া ঢাল বরাবর ক্ষয়প্রাপ্ত যে ট্যালাস, যেটা আমরা একটু আগে জানলাম যে ট্যালাস তুষারের খণ্ডীকরণের কারণে হয়, তো সেই যে ট্যালাস সেটা খাড়া ঢাল বরাবর যখন নেমে আসে তখন তাকে বলা হয় ট্যালাস বিসর্পণ। শিলা বিসর্পণ, বেলে পাথর, কংগ্লোমারেট, গ্রানাইট, এই সমস্ত পাথরের খণ্ড সেটা যখন বিচ্ছিন্ন হয়ে যায় মূল শিলা থেকে এবং উচ্চভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তাকে শিলা বিসর্পণ বলে। শিলা হিমবাহ বিসর্পণ বা রক গ্লেসিয়ার ক্রিপ, উচ্চভূমিতে হিমবাহ তার ক্ষয়কাজ করে, তার ফলে বিভিন্ন পদার্থ উৎপন্ন হয়, তো সেই সমস্তগুলো ঢাল বরাবর যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে শিলা হিমবাহ বিসর্পণ বলে। তাহলে বিসর্পণ বা ক্রিপ এটা ধীর প্রবাহের একটা শ্রেণী, এর মধ্যে এই মৃত্তিকা, ট্যালাস, শিলা এবং শিলা হিমবাহ এই ডিভিশনটা দেখতে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে সলিফ্লাকশন। সলিফ্লাকশন সলিফ্লাকশন কথাটা কোথা থেকে এসেছে? সোলাম, মাটি, ফ্লোর বা প্রবাহ। তো এই সলিফ্লাকশন এটা আন্ডারসন, উনি এই সলিফ্লাকশনের কথা বলেছিলেন, আন্ডারসন। তো উঁচু অক্ষাংশ যেগুলো হাই ল্যাটিটিউডাল এরিয়া, যেখানে শীতল জলবায়ু এবং যেখানে হাই অল্টিটিউড আছে, খুব উঁচু জায়গা, সেখানে জলসিক্ত মাটি মাধ্যাকর্ষণের টানে উঁচু ভূমি থেকে নিচের দিকে নেমে আসে, সেটাকে বলে সলিফ্লাকশন। তো এটা একেবারে সবচেয়ে উঁচু পার্বত্য অঞ্চল এবং খুব উচ্চ অক্ষাংশে যেখানে শীতল জলবায়ু সেখানে দেখতে পাওয়া যায়, সলিফ্লাকশন বলে এটাকে। এখানে জলের প্রাধান্য কেন থাকে? কারণ বরফ গলা জল থাকে এখানে, এছাড়া ঢাল যথেষ্ট খাড়া ভূমির ঢাল থাকে পার্বত্য অঞ্চলে,
উদ্ভিদের স্বল্পতা থাকে এখানে, এই ধরনের যে আলপীয় বনভূমি যেটা দেখতে পাওয়া যায়, খুব সাধারণ উদ্ভিদ, খুব সামান্য উদ্ভিদ দেখা যায়, তার ফলে মৃত্তিকাটা নেমে আসা সম্ভব হয় এবং ভূপৃষ্ঠের নিচে যে চিরতুষার অবস্থা সেটা এখানে দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে সলিফ্লাকশন। তাহলে এটা হচ্ছে ধীর প্রবাহ। ধীর প্রবাহে দুটো টাইপ। দ্রুত প্রবাহ, দ্রুত প্রবাহের আবার তিনটে টাইপ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ভূমি প্রবাহ, ভূমি প্রবাহ বা মৃত্তিকা প্রবাহ বা আর্থ ফ্লো। আরেকটা হচ্ছে কর্দম প্রবাহ বা মাড ফ্লো। আরেকটা হচ্ছে অবস্কর প্রবাহ বা ডেব্রিস। তো আর্থ ফ্লো কি না, যেটা মাটি, মৃত্তিকার ওপরের অংশ, সেটা কিছুটা দ্রুত গতিতে নেমে আসে নিচের দিকে, সেটাকে বলা হচ্ছে আর্থ ফ্লো। তো নিচের দিকে একটা ঢিবির মতো অংশ তৈরি হয়, ওপর থেকে নিচে নেমে আসে, নিচে সেটা সঞ্চিত হলে একটা ঢিবির মতো অংশ তৈরি হয়, তো এটা দেখতে পাওয়া যায়। মাড ফ্লো, কর্দম, সূক্ষ্ম দানার মৃত্তিকা যেটাকে আমরা কর্দম বলি, সেই কর্দমটা যখন নেমে আসে ফ্লুইড ফ্লোয়ের মতো, অর্থাৎ তরল, কোনো তরল অংশ, যেমন লাভা যেমন প্রবাহিত হয়, ঠিক সেরকমই সূক্ষ্ম দানার যে মাটি সেটা যখন প্রবাহিত হয়ে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় মাড ফ্লো, কর্দম প্রবাহ। তো উদ্ভিদহীন খাড়া ঢাল, কাদার উৎপত্তি বিভিন্ন কারণে, আগ্নেয় ভস্মের অবস্থিতি, এই সব কারণে এইটা দেখতে পাওয়া যায় কাদা প্রবাহ। তো এই কাদা প্রবাহ আবার সার্প এটাকে আবার তিনটে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মরু অঞ্চলে যেটা হয়, পার্বত্য অঞ্চলে একটা হয়, আর একটা হয় আগ্নেয়গিরিতে। তো কর্দম প্রবাহের তিনটে ভাগ, মরু, পর্বত আর হচ্ছে আগ্নেয়গিরি। অবস্কর প্রবাহ বা ডেব্রিস প্রবাহ, শিলা, তুষার, বিভিন্ন কারণে বিভিন্ন রকমের যে ডেব্রিস, অবস্কর, শিলার খণ্ডিত অংশ জমা হয়, সেটা যখন দ্রুত নিচের দিকে নেমে আসে তখন তাকে ডেব্রিস অ্যাভালাঞ্চ বলে। এবং যখন এইগুলো নেমে আসে তার ফলে ঢালের মধ্যে একটা খাত দেখতে পাওয়া যায়। ধরা যাক এই ঢাল আছে এরকম, সেখান থেকে যখন পদার্থ বেরিয়ে আসছে, নেমে আসছে, তখন এরকম খাত তৈরি হচ্ছে, কারণ এই জায়গা থেকে এটা নেমে আসছে নিচে। তো এই যে খাতটা তৈরি হলো এটাকে বলা হয় অ্যাভালাঞ্চ স্যুট। অ্যাভালাঞ্চ স্যুট, ঠিক আছে, এটা মনে রাখবেন। এটা ডেব্রিস অ্যাভালাঞ্চ, অর্থাৎ যখন ডেব্রিসগুলো নামে, অবস্করগুলো, শিলার খণ্ডিত অংশগুলো ওপর থেকে নিচে নামে, তখন এই জিনিসটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা দ্রুত প্রবাহের মধ্যে তিনটে শ্রেণীবিভাগ দেখলাম। আর হচ্ছে ধস, বা যেটাকে আমরা ল্যান্ডস্লাইড বলি। ল্যান্ডস্লাইড এটা পুঞ্জিত ক্ষয়ের একটা শ্রেণীবিভাগ। তো ল্যান্ডস্লাইড আবার 5 রকমভাবে হতে পারে। 5 রকমভাবে ল্যান্ডস্লাইড হতে পারে, সেটা আমরা এখানে আলোচনা করব। কি কি পদ্ধতিতে ল্যান্ডস্লাইড হতে পারে? একটা হচ্ছে স্লাম্প। স্লাম্পটা কি? ধরা যাক এখানে কয়েকটা বক্স রাখা আছে, একটার পর একটা বক্স রাখা আছে। তো আমরা সবচেয়ে নিচের বক্সটা যদি সরিয়ে দিই তাহলে কিন্তু সবগুলো হুড়মুড়িয়ে নিচের দিকে পড়ে যাবে। এই ঘটনাটাই হচ্ছে স্লাম্প। যখন নদী, সমুদ্র তরঙ্গ বা মানুষের কাজের ফলে ঢালের নিচের অংশ কর্তিত হয়, ঢালের নিচের অংশ এই জায়গাটা কোনো কারণে কেটে যাচ্ছে, তো এই অংশটা ঝুঁকে অবস্থান করবে, তো সেটা যখন নিচের দিকে পড়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে স্লাম্প। ওকে, এটা হচ্ছে স্লাম্প। আর একটা হচ্ছে ডেব্রিস স্লাইড। ডেব্রিস স্লাইড যেটা অবস্কর প্রবাহ আমরা দেখলাম, এখানে কিন্তু সেটা হঠাৎ করে নিচের দিকে নেমে আসে।
দ্রুত, খুবই দ্রুত দ্রুত নেমে আসে, মানে ধস ধস যেভাবে হয় হঠাৎ করে, এখানে কিন্তু সেই হঠাৎ করে ব্যাপারটা হয়, সেই জন্য আমরা এটাকে ডেব্রি স্লাইড বলছি। আরেকটা হচ্ছে ডেব্রিস ফল। ঝুঁকে থাকা যে খাড়া ঢাল, সেখান থেকে যখন শিলাখণ্ড নেমে আসে, এরকম খাড়া ঢাল অনেক সময় ঝুঁকে অবস্থান করে, সেখান থেকে যখন শিলাখণ্ড নেমে আসছে তাকে বলে ডেব্রিস ফল। একটা হচ্ছে স্লাইড, এটা ফল একদম, স্লাইডটা কি হয় গড়িয়ে গড়িয়ে নামে, দ্রুত নামে কিন্তু গড়িয়ে গড়িয়ে নামে, আর ফলটা একদম হঠাৎ করে যেটা ঝুঁকে অংশ সেটা পড়ে যায়, সেটা হচ্ছে ডেব্রিস ফল। এটা হলো। আর হচ্ছে রক স্লাইড, শিলাখণ্ড বিসর্পণ। যে সমস্ত চ্যুতিতল থাকে, দারণ থাকে, ফাটল থাকে, সেই বরাবর শিলাখণ্ডগুলো কিন্তু গড়িয়ে হঠাৎ করে খুব দ্রুত নিচের দিকে নেমে আসে, সেটা খাড়াভাবে আসতে পারে বা গড়িয়ে আসতে পারে, একটা বড় শিলাখণ্ড, সেটাকে বলা হচ্ছে রক স্লাইড। আর একটা হচ্ছে রক ফল। রক ফল খাড়া ঢাল বরাবর শিলাখণ্ড, বিরাট বড় কোনো শিলাখণ্ড, সেটা হঠাৎ করে নিচের দিকে পড়ে গেল, এটা বর্ষার সময় হতে পারে মূলত। তো এই 5টা প্রসেসে ধস হতে পারে, স্লাম্প, ডেব্রিস স্লাইড, ডেব্রিস ফল, রক স্লাইড, রক ফল, এই দুটো কিন্তু টাইপগুলো একই। একটা হঠাৎ করে একটা গড়িয়ে নেমে আসে, একটা হঠাৎ করে নিচের দিকে চলে আসে, সেটাকে যেটা গড়িয়ে আসে সেটা স্লাইড, আর যেটা হঠাৎ করে আসে সেটা ফল। একটা ডেব্রিসের ক্ষেত্রে হয়, আর একটা হয় বড় বড় শিলাখণ্ডের। তো এই দুটো ক্লাসিফিকেশান এবং তার সাথে স্লাম্প। ওকে, তাহলে এটা ধসের যে ক্লাসিফিকেশান সেটা হলো। আরেকটা হচ্ছে অবনমন। অবনমন হচ্ছে কি, এটা কোনো নিচের দিকে বসে যাওয়া, ভূমিভাগ নিচের দিকে বসে যাওয়া। ধরা যাক একটা ভূমিভাগ আছে, এখানে নিচে খনি একটা খনন করা হয়েছে, খনি অঞ্চল রয়েছে, তো সেই খনি অঞ্চলটা প্রয়োজন হচ্ছে এখানে বালি দিয়ে ভরাট করা, কিন্তু যদি সেটা ভরাট না করা হয় তাহলে হঠাৎ করে এই অংশটা নিচের দিকে বসে যেতে পারে, অর্থাৎ পুরো ভূমিভাগটাই এরকম বসে যাবে, তখন এটা নিচের দিকে নেমে যাবে। তো এটাকেই বলা হচ্ছে অবনমন। মূলত খনিজ উত্তোলনের কারণে এটা হয়। তো এইগুলোই হচ্ছে আমাদের পুঞ্জিত ক্ষয়ের মূল শ্রেণীবিভাগ। শার্প যে শ্রেণীবিভাগগুলো করেছিলেন সেখান থেকে আমরা এই অংশগুলো বলতে পারি, এইভাবে এগুলো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে পুঞ্জিত ক্ষয় হলো। এবার আমরা নদী হিমবাহ বায়ু এই যে অংশটা, সেটাতে চলে যাব। এটাও খুব গুরুত্বপূর্ণ, আমাদের এই অংশে যথেষ্ট বড় একটা সিলেবাস, জিওমরফোলজি। তো নদী, নদীর ক্ষেত্রে কিছু টেকনিক্যাল টার্ম রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, নদীর ক্যাচমেন্ট এরিয়া, নদীর ক্যাচমেন্ট এরিয়া বা ক্যাচমেন্ট বেসিন আমরা কাকে বলবো? প্রথমত চ্যানেল, খাত। বিভিন্ন জলধারা পরস্পর মিলিত হয়ে একটা নির্দিষ্ট খাত যখন তৈরি করে, এখানে একটা জলধারা এলো, তার একটা খাতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাকে আমরা বলছি চ্যানেল। পুরো যে অংশটা নদীর জলধারা বৃদ্ধি করার যে অংশ, যতটা জায়গা থেকে জল এসে এখানে খাতের মধ্যে পড়ছে, সেই যে টোটাল এরিয়াটা, এইটাকে বলা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া বা ক্যাচমেন্ট বেসিন, যতটা অঞ্চল থেকে জল সেই নদীতে এসে পড়ছে তাকে বলা হচ্ছে ধারণ অববাহিকা, ক্যাচমেন্ট এরিয়া বা ক্যাচমেন্ট বেসিন। তো এগুলো এইভাবে তৈরি হয়। রিভার রিজাইম, নদী বর্তন। রিভার রিজাইম কাকে বলে না, ঋতুভিত্তিক যে নদীর জলের
হ্রাস বৃদ্ধি, নদীর জল বাড়ে বর্ষাতে, আবার গ্রীষ্মে অনেকটা কমে যায়, শীতে কমে যায়, এই ঘটনাটাকে বলা হচ্ছে রিভার রিজাইম। এবার এটা বিভিন্ন নদীতে একবার হয়, কোনো নদীতে একবার হয়, কোনো নদীতে দুবার হয়, কোনো নদীতে বিভিন্ন সময়ে এটা দেখতে পাওয়া যায়। তো একটা সিম্পল রিজাইম হয়, একটা ডাবল রিজাইম হয়, আর একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড রিজাইম হয়। সিম্পলটা একবার হয়, ডাবলটা দুবার, আর কমপ্লেক্সটা দুয়ের অধিক বার হলে তখন তাকে কমপ্লেক্স রিজাইম বলা হয়। আচ্ছা, নদীর বিভিন্ন শ্রেণীবিভাগগুলো রয়েছে, তার মধ্যে যেটা জেনেটিক ভেরিয়েশন সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জেনেটিক ভেরিয়েশন, প্রথম হচ্ছে কনসিকুয়েন্ট রিভার, অনুগামী নদী। অনুগামী নদী, যে নদীটা প্রাথমিক ঢালের উপর তৈরি হলো, সেটাকে বলছি আমরা অনুগামী নদী বা কনসিকুয়েন্ট রিভার। প্রাথমিক ঢালকে অনুসরণ করছে, ইনিশিয়াল স্লোপকে, প্রধান যে ঢাল তাকে অনুসরণ করছে, তাকে আমরা বলছি অনুগামী নদী, কনসিকুয়েন্ট রিভার। পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট, পরবর্তী নদী কাকে বলে? যে নদীগুলো অনুগামী নদী বা প্রাথমিক নদীর পরবর্তী পর্যায়ে উৎপত্তি লাভ করে তাকে বলা হয় সাবসিকুয়েন্ট রিভার। এবার এই রিভারগুলোর একটা বিশেষ নাম আছে। সাবসিকুয়েন্ট রিভারটা বলতে পারবেন এটা কি নাম? আর একটা নাম আছে, বা ঠিক কোন জায়গার উপর দিয়ে প্রবাহিত হয় এটা? আয়াম বরাবর ওই প্রধান নদীর সাথে অনুগামী নদীর সাথে এসে মিলিত হয়, মানে সমকোণে মিলিত হয়। ঠিক, এটা শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়ে এইভাবে প্রবাহিত হয়ে মূল নদীতে গিয়ে মেশে। এই নদীগুলোকে বলা হচ্ছে পরবর্তী নদী। এবং এটাকে এই কারণে, যেহেতু আয়ামের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই জন্যে এর যে উপত্যকা তাকে স্ট্রাইক ভ্যালি বলে। স্ট্রাইক ভ্যালি বলে পরবর্তী নদী। আচ্ছা, বিপরা নদী কাকে বলে? অবসিকুয়েন্ট রিভার কাকে বলে? স্যার, অনুগামী নদীর বিপরীত থেকে যে নদীটা তৈরি হয়। মূল যে অনুগামী নদী, সেই অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় বিপরা নদী। ধরা যাক এখানে এটা ক্ষয় হয়েছে, তো ক্ষয় হওয়ার ফলে এখানে এই বিপরীতে উল্টো দিকে নদী তৈরি হয়েছে, এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন সেটাকে বলা হয় কি? অবসিকুয়েন্ট রিভার বা বিপরা নদী। বিপরা নদী, যেটা মূল নদীর মূল ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয়, অবসিকুয়েন্ট রিভার। পুনর্ভবা নদী, রিসিকুয়েন্ট। বা পুনর্ভবা নদী, এটা কাকে বলে? এটা ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে তৈরি হয় এবং মূল নদীর যে ঢাল, সেই ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয়। অনুগামী নদীর মতোই, কিন্তু এটা ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে উৎপত্তি লাভ করে। এটাকে বলে পুনর্ভবা নদী। এছাড়া ইনসিকুয়েন্ট রিভার, অসঙ্গত নদী। সেই নদীটা তৈরি হওয়ার কোনো সঙ্গত কারণ নেই। শিলার বিন্যাস, প্রাথমিক ঢাল, ভূতাত্ত্বিক বয়স, এই সমস্ত কিছু দ্বারা সেটা নির্ধারিত হয় না। তাকে বলা হয় ইনসিকুয়েন্ট রিভার বা অসঙ্গত নদী। ইনসিকুয়েন্ট
রিভার। আচ্ছা, এছাড়া আরও দুটো গুরুত্বপূর্ণ ডিভিশন, একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী, যেটা কোনো ভূমিরূপ উত্থানের আগে থেকেই প্রবাহিত ছিল এবং ভূমিরূপের উত্থানের সাথে তার ক্ষয়কার্যটা বজায় রেখে তার অস্তিত্ব বজায় রেখেছে, সেইটাকে বলা হচ্ছে পূর্ববর্তী নদী। এখানে একটা ভূমিরূপের উত্থান হয়েছে, কিন্তু সেই নদীটা তার ক্ষয়কার্য বজায় রেখে সেই ভূমিরূপের মধ্যে কেটে বসে যায় ক্ষয় করতে করতে। তো তার ফলে সেটা সেই ভূমিরূপের উত্থানের আগে থেকেই ছিল বলে তাকে পূর্ববর্তী নদী বলা হয়। যেমন সিন্ধু, শতদ্রু, ঘরঘরা, কুশি, এইসবগুলো যারা হিমালয়কে পার করে এসেছে তারা কিন্তু হিমালয়ের উত্থানের আগে থেকে ছিল। তো এইগুলোকে সব পূর্ববর্তী নদী বলা হয়, অ্যান্টিসিডেন্ট। আর একটা হচ্ছে আধ্যারোপিত, সুপার ইম্পোজড। সুপার ইম্পোজড বা আধ্যারোপিত নদী, যেটা উপরের যে শিলাস্তর, সেই শিলাস্তরকে ক্ষয় করতে করতে নিচের শিলাস্তর পর্যন্ত, নিচের যে মূল শিলাস্তরের উপর কেটে বসে যায়, তাকে বলা হয় সুপার ইম্পোজড রিভার। এটা মূল শিলা, তার উপরে ধরা যাক পলির আস্তরণ পড়েছে, কিন্তু নদীটা ক্ষয় করতে করতে মূল শিলাস্তর পর্যন্ত পৌঁছে যায়, তো সেটাকে আমরা বলছি সুপার ইম্পোজড। তো নদী এই বেড রক পর্যন্ত, উপরের অংশে ক্ষয় করতে করতে বেড রক পর্যন্ত পৌঁছে যায়, তো তাকে আমরা বলছি সুপার ইম্পোজড রিভার, আধ্যারোপিত নদী। যেটা সুবর্ণরেখা নদীর একটা অংশে, রাঁচির কাছে মুড়ি থেকে চান্ডিল পর্যন্ত এলাকাতে এইভাবে এটা দেখতে পাওয়া যায়। তো এগুলো ইম্পর্ট্যান্ট। আর নদীর যে ক্ষয় বহন সঞ্চয় রয়েছে সেটাও আমাদের একটু রিভিশন করে নিতে হবে। তো ইরোশনাল যে প্রসেস, সেখানে জল প্রবাহজনিত ক্ষয় হয়, জলের যে চাপ, প্রেশার, তার ফলে ক্ষয় হয়। অবঘর্ষ ক্ষয় হয়, নদীর বাহিত যে প্রস্তরখণ্ড সেগুলো জলের স্রোতে ঘুরতে ঘুরতে যাওয়ার সময় নদীর পাড়ে, নদীর তলদেশে বিভিন্ন জায়গাতে ঘর্ষণ করে যে ক্ষয় করে তাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। একটা হচ্ছে জল প্রবাহ, একটা হচ্ছে অবঘর্ষ, আর একটা হচ্ছে ঘর্ষণ, যেটা পাথরগুলো নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে ঘর্ষণ করে ক্ষয় হয় সেটা। অবঘর্ষটা হচ্ছে পাথরগুলো যখন নদীর যে তলদেশ সেখানে ক্ষয় করে সেটা। আর হচ্ছে সংঘর্ষ, নদী স্রোতের যে প্রস্তরখণ্ডগুলো রয়েছে তখন তারা নদীগর্ভের যে বড় বড় শিলাখণ্ড তাদেরকে আঘাত করে, তার ফলে যে ক্ষয় হয় তাকে বলা হয় সংঘর্ষ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়েরই একটা বড় রূপ আমরা বলতে পারি সংঘর্ষ ক্ষয়। আর হচ্ছে বুদবুদজনিত ক্ষয়। বুদবুদজনিত ক্ষয়, ক্যাভিটেশন, টার্বুলেন্ট ফ্লো, নদীর জলাবর্তে বুদবুদ সৃষ্টি হয়, বাবেল তৈরি হয়। তো সেই বাবেলের এত প্রেশার হয়, মাত্র 1 সেন্টিমিটারের ব্যাসের একটা বুদবুদ সেটা 18 কেজি হাতুড়ির মতো জোরে আঘাত করতে পারে। বুদবুদ ক্ষয় এভাবে ব্যাপকভাবে ক্ষয় হয়ে থাকে। এছাড়া সলিউশন হয় দ্রবণ ক্ষয়, যেটা আমরা আবহবিকারের মাধ্যমে পড়েছি, দ্রবীভূত হয়ে যায় শিলার মধ্যে, তার ফলেও ক্ষয়টা দেখতে পাওয়া যায়। তো এই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবার নদীর গতিবেগের সাথে একটা পরিবহনের সম্পর্ক আছে, যেটাকে আমরা 6 পাওয়ার ল বলি। ষষ্ঠ ঘাতের সূত্র। নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তার পরিবহন ক্ষমতা 64 গুণ বাড়ে, 2 টু দি পাওয়ার 6। নদীর
গতিবেগ যদি দ্বিগুণ বেড়ে যায়, যতটা গতিবেগ ছিল নদীর সেটা যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে তার বহন করার ক্ষমতা সেটা 64 গুণ বেড়ে যায়। এটাকে বলা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র, সিক্সথ পাওয়ার ল। এটা পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য। এর আগে এগুলো ক্ষয়ের মাধ্যম ছিল, পরিবহনের ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট। এছাড়া পরিবহনের লম্ফদান পরিবহন, আকর্ষণ প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়াতে নদী বহন করে নিয়ে যায়। এছাড়া ডিপোজিশন, সঞ্চয়ের বিষয় রয়েছে। এবার নদীর বিভিন্ন কাজ, নদীর বিভিন্ন গতিতে যে ভূমিরূপগুলো তৈরি হয়, গিরিখাত বা ক্যানিয়ন তৈরি হয়, যেটা বৃষ্টিযুক্ত অঞ্চলে যখন হয় নদীর যে খাত সেটাকে আমরা বলি গিরিখাত, আর এটাই যদি শুকনো অঞ্চলে তৈরি হয় তখন সেটাকে বলা হয় ক্যানিয়ন। সেটা আই আকৃতি এবং ভি আকৃতি দুটো কারণেই হয়ে থাকে। তো বেসিক বিষয়গুলো তো আপনারা সবাই জানেন। গ্র্যান্ড ক্যানিয়ন বা কালকা নদীর এল ক্যানন দ্য কালকা, পৃথিবীর যেটা গভীরতম ক্যানিয়ন, এরকম বিভিন্ন রকমের এক্সাম্পল রয়েছে। আমি এগুলো নিয়ে খুব বেশি যাচ্ছি না, এগুলো খুব কমন বিষয়, আপনারা প্রত্যেকে এগুলো পড়েছেন। এছাড়া শৃঙ্খলিত শৈলশিরা দেখতে পাওয়া যায়। শৃঙ্খলিত শৈলশিরা এরকমভাবে নদী শৈলশিরার মধ্যে এঁকে বেঁকে প্রবাহিত হয়, তো তাকে আমরা শৃঙ্খলিত শৈলশিরা বলি। কখনো কখনো নদী কিন্তু এটাকে কেটেও প্রবাহিত হয়। নদীর যদি বেগ যদি অনেক বেড়ে যায় বা যেখানে নদীর বেগ অনেক বেশি, ঢাল অনেক বেশি, সেখানে এটা কেটে প্রবাহিত হয়, তখন সেটাকে কর্তিত শৈলশিরাও বলে, ট্রাঙ্কেটেড স্পার বলে। এছাড়া জলপ্রপাত বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন ধরনের জলপ্রপাত হয়। একটা হচ্ছে ক্যাটারাক্ট জলপ্রপাত, যেটা বেশ বড় একটা জলধারা। নদী যখন পরপর কয়েকটা জলপ্রপাত সৃষ্টি করে নিচের দিকে নেমে আসে তাকে বলে ক্যাটারাক্ট। খার্তুম থেকে আসোয়ান নীল নদের মধ্যে এরকম ক্যাটারাক্ট দেখতে পাওয়া যায়। কাসকেড একটু তুলনামূলক ছোট জলপ্রপাত, সেটাকে কাসকেড বলা হয়। নদী যখন একাধিক ছোট ছোট জলপ্রপাত সৃষ্টি করে আসে তখন তাকে কাসকেড বলা হয়। টিয়ার্স অফ দ্য গ্লেন, আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন একটা খুব বিখ্যাত কাসকেডের এক্সাম্পল। আরেকটা হচ্ছে র্যাপিড বা যেটাকে খরস্রোত বলা হয়। নদীর যে স্বাভাবিক স্রোত তার থেকে তীব্র, কিন্তু কাসকেড সেই কাসকেডের থেকে মৃদু হয়, কিন্তু স্বাভাবিক নদীর থেকে একটু তীব্র হয়। নদী যখন ছোট ছোট ধাপ তৈরি করে, ছোট ছোট সিঁড়ির মতো ধাপ তৈরি করে নদী নেমে আসে, তখন তাকে বলা হয় র্যাপিড। লিভিংস্টোন জলপ্রপাত, যেটা আফ্রিকার জায়ার নদীতে দেখতে পাওয়া যায়, সেটা র্যাপিডের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে এই টাইপগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। তো জলপ্রপাত অনেক সময় পশ্চাৎপসারণ করে ক্ষয়জনিত কারণে, যেটা নায়াগ্রা জলপ্রপাত ধরে নেওয়া হয় প্রায় 11 কিলোমিটার পিছিয়ে এসেছে। অর্থাৎ এই জলপ্রপাত সেটা ক্ষয় হতে হতে পিছাতে থাকে, এরকমভাবে পিছাতে থাকে। তো নায়াগ্রা জলপ্রপাত 11 কিলোমিটার পিছিয়ে গেছে এইভাবে। এছাড়া প্লাঞ্জ পুল দেখতে পাওয়া যায়। জলপ্রপাতের যে নিচের যে গর্ত সেটাকে বলা হয় প্লাঞ্জ পুল। মন্তকুম আমরা জানি, নিচে জলপ্রবাহের যে ঘূর্ণন, তার ফলে নদীর নিচে যে পাত্রের আকারে যে গর্তটা তৈরি হয় তাকে পটল বলা হয়। সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে প্লাবন ভূমি, সেক্ষেত্রে ফ্লাড প্লেন। প্রথমত অ্যালুভিয়াল ফ্যান তৈরি হয়, হঠাৎ করে যখন উঁচু ঢাল থেকে নদী নিচের দিকে নামে তখন সেই বয়ে আনা সমস্ত পদার্থ নদী নিচের দিকে ছড়িয়ে দেয়, তার ফলে এখানে পাখার মতো একটা ভূমিরূপ তৈরি হয়, যেটাকে বলা হয়
অ্যালোভিয়াল ফ্যান বা অ্যালোভিয়াল কোন। পরিশঙ্কু, প্লাবনভূমি তৈরি হয়। প্লাবনভূমি নদীর আশপাশে বন্যার প্রভাবে যে ভূমিরূপ দেখতে পাওয়া যায়, আশপাশে নদীর দুপাশে বিস্তীর্ণ অংশ বন্যা প্লাবিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে সেটা প্লাবনভূমি। এবং এখানে স্বাভাবিক বাঁধ দেখতে পাওয়া যায়, নদীর স্বাভাবিক বাঁধ উঁচু হয়ে যায়, নদীর পাড়গুলো স্বাভাবিক বাঁধ। পিছন দিকে অনেক সময় জলাশয়ে জল সঞ্চিত হয়ে পড়ে নিচু জায়গাতে, তখন সেটাকে ব্যাকওয়াটার বলা হয়, পশ্চাৎ জলাভূমি বলা হয়। তো এরকম কিছু ভূমিরূপ এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া মিয়েন্ডার, নদী যখন অনেক বেশি এঁকে বেঁকে প্রবাহিত হয় তাকে মিয়েন্ডার বলে। মিয়েন্ড্রেস, তুরস্কের যে বাকবহুল নদী মিয়েন্ড্রেস থেকে নামটা এসেছে এরকম। এছাড়া অশ্বক্ষুর আকৃতির হ্রদ, আমরা সকলে জানি অতিরিক্ত বাঁক থেকে নদী পুরাতন বাঁক পরিত্যাগ করে সোজা পথে প্রবাহিত হয়, তখন সেই যে পরিত্যক্ত অংশ তাকে বলা হয় অশ্বক্ষুর আকৃতির হ্রদ। এটাকে অক্সবো লেক বা মর্ট লেকও বলা হয়, মর্ট লেকও বলা হয়। এছাড়া রিভারাইন আইল্যান্ড থাকে, নদী গঠিত দ্বীপ। নদীর বোঝা অত্যধিক হয়ে গেলে নদী কিন্তু তার চলার পথেই সেটা সঞ্চয় করতে করতে চায়, যেটাকে আমরা নদীর চর বা নদীর দ্বীপ বলি। তো পারা নদী, তার মধ্যে ইলহা দা ম্যারাজো এটা হচ্ছে সবথেকে বড়, পৃথিবীর সবথেকে বড় নদী দ্বীপ, নদীর মধ্যেকার অংশে তৈরি হয়েছে। আর একেবারে শেষে নদী ডেল্টা তৈরি করে, বদ্বীপ তৈরি করে পতিত হয় মোহনা অঞ্চলে। তো বিভিন্ন যে বদ্বীপের এক্সাম্পলগুলো সেটা মনে রাখতে হবে। ধনুকাকৃতি বদ্বীপ, ধনুকের মতো ঠিক এরকম টাইপের যে বদ্বীপটা তৈরি হয়, ধনুকাকৃতি বদ্বীপ। গঙ্গা, নীল, হোয়াংহো, এই যে নদী, এগুলো হচ্ছে এই যে ডেল্টা সেটাকে বলা হয় অ্যাকিউরেট ডেল্টা। বয়ের মতো, পাখির পায়ের মতো বদ্বীপ, যেটা মিসিসিপি নদীর বদ্বীপে দেখতে পাওয়া যায়। তীক্ষ্ণাগ্র, সামনের দিকটা অনেক বেশি তীক্ষ্ণ হয়, করাতের তীক্ষ্ণ দাঁতের মতো, তাকে বলে কাসপেট ডেল্টা। ইতালির টাইবার নদী, স্পেনের এব্রো নদী, সেখানে দেখতে পাওয়া যায়। ক্ষারীয় বদ্বীপ, খাঁড়ির মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়, সেটাকে ক্ষারীয় বদ্বীপ বলে। রাইন নদী, জার্মানির রাইন, ফ্রান্সের সিন এর এক্সাম্পল। তো এই এক্সাম্পল থেকে কিন্তু প্রশ্ন থাকার সম্ভাবনা থাকছে। আর হচ্ছে আমাদের যেটা নদীর পুনর্যৌবন লাভের ফলে ভূমিরূপ, পুনর্যৌবন লাভের ফলে নদী তার ক্ষয় ক্ষমতা বাড়ে, বহন ক্ষমতা বাড়ে, বিভিন্ন কারণে পুনর্যৌবন লাভ হতে পারে। একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডায়নামিক। স্থিতিশীল পুনর্যৌবন লাভের ক্ষেত্রে কি হয়, নদী উপত্যকা সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা সেখানে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীগ্রাস, বিভিন্ন কারণে জলের পরিমাণ যদি বেড়ে যায় বা নদীর বোঝা যদি কমে যায়, তখন নদী যে পুনর্যৌবন লাভের ক্ষমতা লাভ করে তাকে বলে স্থিতিশীল পুনর্যৌবন লাভ, স্ট্যাটিক। আর গতিশীল পুনর্যৌবন লাভ কোনটা? ডায়নামিক। যখন ভূয়ালনের প্রভাবে ভূপৃষ্ঠ উত্থিত হয়, নদীপথের ঢাল বেড়ে যায়, তাকে বলা হয় গতিশীল পুনর্যৌবন লাভ, ডায়নামিক। এবার পুনর্যৌবন লাভের ফলে কি ভূমিরূপ হয়? একটা হচ্ছে ভ্যালি ইন ভ্যালি। আগে ছিল এরকম উপত্যকা, সেই উপত্যকার মধ্যে নদী আবার কেটে বসে যায়, আর একটা নতুন উপত্যকা তৈরি হয়। তো এই উপত্যকার মধ্যে আরেকটা উপত্যকা তৈরি হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে ভ্যালি ইন ভ্যালি। এবার এখান থেকেই নিক পয়েন্টের ধারণাটা আসছে, এই যে একটা উপত্যকা আর একটা উপত্যকার সাথে যেখানে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে নিক পয়েন্ট। নদীবাঁক, কর্তিত নদীবাঁক, নদী যে আঁকাবাঁকা পথে চলছিল সেখানে যদি পুনর্যৌবন লাভ হয়, সেখানেও কিন্তু এরকম আবার নদী কেটে বসে যায় নিচে,
তো বাঁকের নিচে এটা কেটে বসে যায়, এরকমভাবে দেখা যাবে নদীর মধ্যে বাঁকের নিচে কেটে বসে গেছে, তো সেইটাকে বলা হচ্ছে কর্তিত নদী বাঁক। এছাড়া নদী মঞ্চ তৈরি হয়, রিভার ট্যারেস তৈরি হয়, অনেকগুলো পরপর যদি পুনর্জীবন লাভ হয় তখন নদীর দুদিকের অংশে এরকম ধাপ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে নদী মঞ্চ, রিভার ট্যারেস। তো এবার অনেক সময় দুদিকে সামঞ্জস্য থাকে না, দুদিকে যখন সামঞ্জস্য থাকে না তখন তাকে আনপেয়ার ট্যারেস বলে, অপ্রতিসাম্য নদী মঞ্চ, উচ্চতা কম বেশি হয়, ছোট বড় হয়, তখন তাকে অপ্রতিসাম্য বলে, আনপেয়ার ট্যারেস। আর যদি উভয়ের মধ্যে প্রতিসাম্যতা দেখা যায়, সমতা দেখা যায়, তখন তাকে পেয়ার ট্যারেস বা প্রতিসাম্য নদী মঞ্চ বলা হয়। তো এরকম বিভিন্নভাবে আমরা নদীর যে অংশগুলো সেটাকে দেখাতে পারি, বলতে পারি। তো এরপরে আমরা নদী নকশাটা একটু দেখে নেব, বিভিন্ন যে নদীর বিভিন্ন বিন্যাস যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো একটু দেখে নেব। প্রথম হচ্ছে বৃক্ষরূপী নদী নকশা বা ডেনড্রিটিক প্যাটার্ন। ডেনড্রিটিক প্যাটার্ন আর্দ্র জলবায়ুতে স্বাভাবিক যে জলনির্গমন প্রণালী দেখতে পাওয়া যায় গাছের শাখার মতো, ডালপালার মতো, তাকে বলা হয় বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী বা ডেনড্রিটিক প্যাটার্ন। উপনদী শাখা নদীগুলো এসে মিলিত হয়ে, যেমন গোদাবরী নদী খুব ভালো ডেনড্রিটিক প্যাটার্নের উদাহরণ। আয়তাকার, রেক্ট্যাঙ্গুলার। আয়তাকার জলনির্গমন প্রণালী মধ্যম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এটা দেখতে পাওয়া যায়, নদীর ঘনত্ব কম থাকে, সমস্ত উপনদীগুলো বিভিন্ন দিক থেকে এসে মূল নদীর সাথে সমকোণে মিলিত হয়, রাইট অ্যাঙ্গেলে মিলিত হয় একটার সাথে একটা, তো তাকে বলা হচ্ছে আয়তাকার জলনির্গমন প্রণালী। সাধারণত চ্যুতি ফাটলের উপস্থিতির কারণে এটা দেখতে পাওয়া যায়। আর একটা হচ্ছে জাফরি রূপী বা ট্রেলসড। জাফরি, এখানেও প্রচুর দারুণ ফাটল, ঘন ঘন চ্যুতি রেখা দেখতে পাওয়া যায় এবং একটার সাথে একটা সমকোণে এসে মিলিত হয়, প্রত্যেকটা নদী একটার সাথে একটা সমকোণে এসে মিলিত হয়। যত বেশি দারুণ ফাটল এইভাবে পরপর পরপর থাকে, তো এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে একে বলা হচ্ছে জাফরি রূপী নদী নকশা। সাধারণত ওই পরবর্তী নদী বা যেটা স্ট্রাইক বরাবর, আয়াম বরাবর যখন প্রবাহিত হয়, সমান্তরালে এসে মিলিত হয় একটার সাথে একটা, তো তখনও এই জাফরি রূপী জলনির্গমন প্রণালী তৈরি হতে পারে। আরেকটা হচ্ছে সেন্ট্রিপিটাল, কেন্দ্রাভিক বা কেন্দ্রমুখী। কেন্দ্রের দিকে নদী কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে যখন নেমে আসে বেসিনের মতো নিচু অংশে, তো যেমন চাঁদ হ্রদ, আফ্রিকার চাঁদ হ্রদে এরকম দেখতে পাওয়া যায়। কেন্দ্রবিমুখী, যখন শঙ্কু আকৃতির কোনো অঞ্চল সেখান থেকে নদী বিপরীত দিকে চলে যাচ্ছে তখন কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী দেখতে পাওয়া যায়, যেমন ছোটনাগপুর মালভূমি পরেশনাথ পাহাড়, সেখানে কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী দেখতে পাওয়া যায়। তো এরকমভাবে আমরা বিভিন্ন ভাগ করতে পারি। বিনুনি আকৃতির ব্রেডেড প্যাটার্ন নদী। চাঁদ হ্রদটা কি বললেন? কোনটা? চাঁদ হ্রদটা স্যার শুনতে পেলাম না, বলুন। চাঁদ হ্রদটা কি বললেন, কি রূপী? চাঁদ হ্রদ। চাঁদ হ্রদটা হচ্ছে কেন্দ্রাভিক, যেটা সেন্ট্রিপিটাল, কেন্দ্রের দিকে যেটা আসছে সেটা হচ্ছে আফ্রিকার চাঁদ হ্রদ। ঠিক আছে, তো নদী থেকে এইগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো বেসিক বিষয়। আমি আপনাদের ক্ষয়চক্রটা একটু রিভিশন করিয়ে দেব। ক্ষয়চক্রটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের সাইক্লিক, নন সাইক্লিকের যে পোর্শনগুলো রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথমত ডেভিসের ক্ষয়চক্র মতবাদ, যেটা আমরা এই নদীর ক্ষেত্রে দেখলাম, একেবারেই নদীর যে ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায় ডেভিসের ক্ষেত্রেও কিন্তু
যৌবন, পরিণত, বার্ধক্য পর্যায় সেগুলোই দেখতে পাওয়া যায়। তো ডেভিস 1899 সালে এই ক্ষয়চক্র তত্ত্বের অবতারণা করেছিলেন এবং নদীর যে নিম্নক্ষয়ের শেষ সীমা, বেস লেভেল অফ ইরোশন, তিনি এখানে বর্ণনা করেছেন। তিনি পেনিপ্লেনের কথা বলেছেন, সমপ্রায় ভূমি পেনিপ্লেনের কথা বলেছেন। তো তার যে ক্ষয়চক্র সেটাকে আমরা নর্মাল সাইকেল অফ ইরোশন বলি, নর্মাল সাইকেল অফ ইরোশন বলি ডেভিসের ক্ষয়চক্রটাকে। তো তিনি যৌবন পর্যায়, পরিণত পর্যায় এবং বার্ধক্য পর্যায় তিনটে কথা বলেছেন। তিনি বলেছেন ল্যান্ডফর্ম ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। এইটা ডেভিসের উক্তি, তিনটে ঘটনার মধ্যে রয়েছে। যাই হোক, যৌবন পর্যায়ে নদী যে সমস্ত উচ্চগতিতে যে সমস্ত ভূমিরূপগুলো, সেগুলো যৌবন পর্যায়ে তৈরি হয়। পরিণত পর্যায়ে, যেটা ম্যাচিওর স্টেজে, নদী মধ্যগতিতে সমতল ভূমিতে নদী যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি করে সেগুলো দেখতে পাওয়া যায়। আর একেবারে মোহনা অঞ্চলে ওল্ড স্টেজের যে ভূমিরূপ, বার্ধক্য পর্যায়, সেইগুলো দেখতে পাওয়া যায়। এবং এখানে নদী বেস লেভেল অফ ইরোশনে অবস্থান করে, ক্ষয়ের শেষ সীমায় অবস্থান করে, পুঞ্জিত ক্ষয় স্থানান্তর ব্যাপক পরিমাণে দেখতে পাওয়া যায়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এখানে, নদীর প্রস্থটা অনেক বেশি হয়, একেবারেই যেটা বার্ধক্য পর্যায়ে বা যেটা মোহনা অঞ্চলে যেসব ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায় সেগুলো। আর এখানে যে অবশিষ্টাংশ, যে পাহাড় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র, সেটাকে বলা হচ্ছে মনাডনক। মনাডনক। তো ডেভিসের নর্মাল সাইকেল অফ ইরোশনে খুব বেশি আমি ইম্পর্টেন্স দেবো না, এগুলো আপনারা কম বেশি জানেন। আমি পেঙ্কেরটা নিয়ে একটু ডিটেলে আলোচনা করব। পেঙ্কের যে সাইকেল অফ ইরোশন আছে সেটা একটু এখানে আমরা আলোচনা করব। তিনি জার্মান ভূমিরূপবিদ ছিলেন, ডাই মরফোলজিস্ট অ্যানালাইজ, এই বইটাতে তিনি তার তত্ত্বটা বলেছেন। তো তিনি ডেভিসের সমালোচনা করতে গিয়ে তার তত্ত্বটার অবতারণা করেন এবং পেঙ্ক কিছু প্রিন্সিপালের কথা বলেন। প্রথমত তিনি স্টেজ, এই কথাটা উল্লেখ করেননি, স্টেজের কথা তিনি বলেননি। আমরা যৌবন পর্যায়ে, পরিণত পর্যায়ে, বার্ধক্য পর্যায়ে, যে পর্যায়ের কথা বলছি, স্টেজের কথা বলছি, তিনি স্টেজ এই কথাটা ব্যবহার করেননি। তার পরিবর্তে তিনি যেটা ব্যবহার করছেন সেটাকে তিনি বলছেন এনটুইক্লাং। এনটুইক্লাং, বা আমরা এটা ইংরেজি করলে দাঁড়াবে ডেভেলপমেন্ট। এই কথাটা তিনি ব্যবহার করেছেন এবং তার মতবাদটা সময় নির্ভর মতবাদ নয়। এই দুটো খুব ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখবেন। তো তিনি সম্পূর্ণটাই কিন্তু ঢাল দিয়ে বর্ণনা করেছেন তার মতবাদে। ভূমিরূপের বিবর্তন, শক্তি, সমস্ত কিছুটাই উত্থানের হার আর বহিস্থ যে শক্তি তার একটা আনুপাতিক সম্পর্কের উপর নির্ভর করে এই পুরো পর্যায়টা, পুরো অংশটা। পর্যায় উনি বলেননি। তো তিনি যে বিষয়গুলো বলেছেন, যে একেবারে শুরুতে, ভূমিরূপ বিবর্তনের শুরুতে সমুদ্রতলের কাছাকাছি বন্দুরতাহীন একটা সমপ্রায় ভূমি অবস্থান করে উত্থানের আগে। ডেভিস কিন্তু উত্থান থেকে শুরু করেছেন, উত্থানের আগের কথা বলেননি। পেঙ্ক বলছেন এই যে প্রাথমিক ভূমিভাগ, যেটা সমুদ্র সমতলের কাছাকাছি প্রায় সমতল অংশ, সেইটাকে উনি নাম দিচ্ছেন কি, প্রাইমোরাম্ফ। এটাকে বলছেন প্রাইমোরাম্ফ। এরপরে উনি তিনটে ধাপের কথা বলেছেন, তিনটে ডেভেলপমেন্টের কথা বলেছেন। প্রথম যেটা, সেটা হচ্ছে আফজেন্ড এনটুইক্লাং।
আফজেন্ট এন্টুইক্লাং। এন্টুইক্লাংয়ের কথা আমরা একটু আগে আলোচনা করলাম। এখানে কি হচ্ছে না, ভূমিরূপের উত্থান হচ্ছে এবং তার সাথে সাথে ক্ষয় হচ্ছে। এবার ভূমিরূপের উত্থানের হার কিন্তু ক্ষয়ের থেকে অনেক বেশি থাকে। উপত্যকা, সে কারণে পার্শ্বদেশটা উত্তল প্রকৃতির হয়। প্রথম যে ঘটনাটা ঘটছে, প্রথম যে ডেভেলপমেন্টটা ঘটছে, সেখানে উত্থানের হার এটা ক্ষয়ের হারের থেকে বেশি থাকে। তার ফলে ভূমিরূপটা কেমন হয়? ভূমিরূপটা হয় উত্তল ঢাল। এটা প্রথম পর্যায়ে, খুব সাধারণ বিষয় এটা। উত্তল ঢাল মানে হচ্ছে এরকম কনভেক্স। সেকেন্ড যে ডেভেলপমেন্টটা উনি বলছেন, গ্লিচফর্মিজ এন্টুইক্লাং। এখানে যে হারে উত্থান হচ্ছে, ভূমির ক্ষয়ের হারটা সেম। উত্থানের হার ইজ ইকুয়াল টু ক্ষয়ের হার। তার ফলে এখানে যে ভূমিরূপটা তৈরি হচ্ছে সেটা আমরা বলতে পারি সমঢাল বা ইউনিফর্ম স্লোপ। ইউনিফর্ম স্লোপের সৃষ্টি হচ্ছে। তৃতীয় যে পর্যায়, থার্ড স্টেজ, এটাকে বলা হচ্ছে অ্যাফজেন্ট এন্টুইক্লাং। অ্যাফজেন্ট এন্টুইক্লাং। এখানে উত্থানের হার ক্ষয়ের হারের থেকে কম, ক্ষয়ের হারটা বেশি। সেই জন্যে এখানে যে ঢালটা তৈরি হয় সেটা হয় অবতল ঢাল বা কনকেভ স্লোপ। তো এই তিনটে ডেভেলপমেন্টের কথা উনি বলেছেন। এবার উপরের যে খাড়া প্রকৃতির ঢাল, উপরের খাড়া প্রকৃতির ঢাল, সেটাকে উনি নাম দিচ্ছেন বসচুনজেন। আর নিচে যে মৃদু ঢাল, সেটাকে উনি বলছেন হ্যালডেনহ্যাং। এই দুটো টার্ম মোস্ট ইম্পর্টেন্ট। একটা বসচুনজেন, একটা হ্যালডেনহ্যাং। কিছুই নয়, একটা উপরের দিকের ঢাল খাড়া, আর যেটা স্বল্প ঢাল সেটাকে উনি বলছেন হ্যালডেনহ্যাং। এবার ঢালটা কমতে থাকে ক্ষয়ের কারণে, তারপরে সেখানে ইনসেলবার্জ তৈরি হয় এবং ক্ষয়কাজের শেষে যে প্রায় সমতল, কিছু দূরে দূরে এরকম যে ভূমিরূপটা দেখতে পাওয়া যায়, যেটা শেষ পর্যায়ে একদম এলো, প্রাইমোরাম্ফ থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে, সেইটাকে উনি বলছেন এন্ড রাম্ফ। প্রাইমোরাম্ফ থেকে এন্ড রাম্ফ। তো এইভাবে বিভিন্ন ডেভেলপমেন্টের কথা, তিনটে ডেভেলপমেন্টের কথা উনি বলেছেন। আর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে উনি কিন্তু এই ঢালের পশ্চাতাপসারণের প্রথম ধারণাটা কিন্তু উনি দিয়েছিলেন। ঢালের পশ্চাতাপসারণের যে বিষয়টা, এই যে ঢাল, সেটা ক্ষয়ের কারণে পশ্চাতাপসারণ ঘটছে বা স্লোপ রিপ্লেসমেন্ট থিওরি, তিনি স্লোপের কথা বলছেন এবং তার এই তত্ত্বটাকে
আরেকটা নাম দেয়া হয় স্লোপ রিপ্লেসমেন্ট থিওরি। রিপ্লেসমেন্ট থিওরি। প্যারালাল রিট্রিট, এটা কিন্তু তিনি প্রথম বলেছিলেন। তারপরে সেটা এলসি কিং, তিনি তার পেডিপ্লেশন তত্ত্বে প্যারালাল রিট্রিট অফ স্ক্রাপ, ভৃগুতটের পশ্চাদপসারণ, এইটা কিন্তু তিনি পেঙ্কের থেকেই প্রাথমিক আইডিয়াটা নিয়েছিলেন, তারপরে তিনি তার তত্ত্বটা বলেছেন। তো কিং কি বলছেন? তিনি আফ্রিকার শুকনো অঞ্চলে, শুষ্ক অঞ্চলে উপর ভিত্তি করেই ক্ষয়চক্রটার অবতারণা করেছেন এবং তার এই তত্ত্বটাকে আরেকটা তার নাম আছে, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড এপিজেন সাইকেল। স্ট্যান্ডার্ড এপিজেন সাইকেল। ভৃগুতটের পশ্চাদপসারণের ফলে পর্বত তার পাদদেশে সমপ্রায় ভূমি বিস্তার করে, এটাকেই তিনি বলছেন এটা, এবং এটাকে থিওরি অফ পেডিপ্লেনেশনও বলা হয়। পেরিপ্লেনেশনও বলা হয়, আবার প্যারালাল রিট্রিট, রিট্রিট অফ স্কার্প, এটাও বলা হয়। তাহলে যে কোনো একটা নামে জিজ্ঞাসা করা হতে পারে, প্রশ্ন হতে পারে। তো ভূমিরূপ বিবর্তনের পুরো প্রক্রিয়াটা উনি বলছেন কি স্ট্যান্ডার্ড এপিজেন সাইকেল। স্ট্যান্ডার্ড এপিজেন সাইকেল, ভৃগুতটের পশ্চাদপসারণ। তো উনি বলছেন কি প্রথমে একটা খাড়া ক্ষয়জাত পাহাড় বা উচ্চভূমি থাকবে এবং তার আকৃতি ক্ষয়ের হার আর শিলার প্রকৃতির উপর নির্ভর করবে, স্বাভাবিক ব্যাপার। যেমন ক্ষয়ের হার হবে শিলার প্রকৃতি, শিলা যদি নরম হয় তাহলে অনেক বেশি ক্ষয়ের হার হবে, তো তার উপর নির্ভর করছে এটা কীরকম দেখতে হবে। ক্ষয়কাজ যদি কম হয় তাহলে মেসা, ক্ষয়কাজ বেশি হলে বিউট, আরও বেশি হলে অবতল ঢাল তৈরি করে ইনসেলবার্জ, বর্নহাট, ক্যাসেল কাপিজ, এরকম ভূমিরূপগুলো তৈরি হবে। তো মোটামুটি 15 থেকে 30 ডিগ্রি বেশ খাড়া একটা ঢালে ভৃগু অবস্থান করে। ভৃগু অর্থাৎ এই যে উঁচু যে ভূমিরূপটা, যেটাকে বলা হচ্ছে ভৃগু। এটা হচ্ছে ভৃগু। তো উপরের দিকের অংশ এইটাকে বলা হচ্ছে মুক্ত ঢাল। এখানে 3টে ঢালের কথা উনি বলেছেন। এটা হচ্ছে মুক্ত ঢাল। তারপরে হচ্ছে ওয়েনিং ঢাল। এই জায়গাটা হচ্ছে ওয়েনিং ঢাল। তারপরের অংশ হচ্ছে অবতল ঢাল। ঠিক আছে, 3টে ঢালের কথা উনি বলেছেন। তো আরেকটা উনি কথা ব্যবহার করেছেন, সেটা হচ্ছে পেডিমেন্ট ট্রেপেন। পেডিমেন্ট ট্রেপেন। নদী উপত্যকার তীরবর্তী অংশে শিলাগঠিত যে মৃদু ঢাল, 6 ডিগ্রির কম যে ঢাল বা ক্ষয়জাত পর্বতের পাদদেশ অংশ, সেটাকে উনি বলছেন পেডিমেন্ট ট্রেপেন। 6 ডিগ্রির কম এটা হয়। তো কিং আবার পর্যায়ের কথা বলেছিলেন, যৌবন পর্যায়,
পরিণত পর্যায় এবং বার্ধক্য পর্যায়, তিনটে পর্যায়ের কথা বলেছেন এবং ভূমিরূপগুলো এখানে গুরুত্বপূর্ণ। তো শুকনো অঞ্চলে পেডিপ্লেনের উত্থান হয়, ভৃগু তৈরি হয়, যে ভৃগু এখানে ছবি আঁকলাম ভৃগু, তো সেই ভৃগুটা ধীরে ধীরে পশ্চাৎ অপসারণ হয় ক্ষয়ের কারণে। তো পশ্চাৎ অপসারণের ফলে মৃদু ঢালযুক্ত যে ক্ষয়জাত ভূমি বা পেডিমেন্ট, সেই পেডিমেন্টটা তৈরি হয়। তো এই পেডিমেন্টের ধীরে ধীরে বিস্তার হয় এবং সেটা সংকুচিত হতে হতে ইনসেল বার্জে পরিণত হয়। এই যে ভৃগু তৈরি হচ্ছে সেটা একসময় এরকম ইনসেল বার্জে পরিণত হয়, যেটা আরও বড় এরকম একটা অংশ ছিল। এই যে পশ্চাৎ অপসারণ হচ্ছে ক্ষয়ের ফলে, সেটা ইনসেল বার্জে পরিণত হয়। এবার ইনসেল বার্জ সেটাও আস্তে আস্তে ক্ষয় কাজ হতে থাকে, সেটা গম্বুজে পরিণত হলে তাকে বলা হয় বর্নহার্ট। বর্নহার্টও যখন ক্ষয়ে বোল্ডারে পরিণত হয় তখন তাকে বলে ক্যাসেল কাপিজ। তাহলে এটা হচ্ছে বিবর্তন। প্রথমে ছিল ভৃগু, সেখান থেকে ইনসেল বার্জ, ইনসেল বার্জ থেকে বর্নহার্ট, বর্নহার্ট থেকে ক্যাসেল কাপিজ। তো এটা যৌবন পর্যায়ে দেখতে পাওয়া যায়। পরিণত পর্যায়ে দেখা যাবে ইনসেল বার্জ ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে, মানে ক্যাসেল কাপিজে পরিণত হয়ে বিলুপ্ত হতে থাকছে এবং পেডিমেন্টগুলো অর্থাৎ নিচে যে ক্ষয়ীভূত সমতল অংশ সেটা পরস্পরের সাথে মিলে যাচ্ছে। তো পরিণত পর্যায়ে এই ঘটনাটা দেখতে পাওয়া যায়, ইনসেল বার্জগুলো ক্ষইতে ক্ষইতে এই অবস্থায় আসে এবং একটার সাথে একটা মিলে যায়। বার্ধক্য পর্যায়ে যে ক্ষয়জাত পাহাড় অর্থাৎ ইনসেল বার্জের যে অবশিষ্টাংশ বার্ধক্য পর্যায়ে প্রায় দেখতে পাওয়া যায় না, সমস্ত অঞ্চলটা বন্ধুরতা অনেকটা কমে যায়, অসংখ্য অবতল সৃষ্টি করে, যেটাকে বলে পেডিপ্লেন। পেডিপ্লেন শেষ পর্যায়ে পেডিপ্লেনটা তৈরি হয়। তাহলে এভাবে আমরা বলতে পারি এলসি কিংয়ের ক্ষয়চক্রটা এরকম। ঠিক আছে, তো এখানে আমরা জিওমরফোলজির যেটা খুব গুরুত্বপূর্ণ যেসব জায়গাগুলো আমরা রিভিশন করলাম, ম্যাক্সিমামটাই আমরা কভার করেছি। তো এরপরে আমরা পরবর্তী পার্টে বাকি অংশগুলো আলোচনা করব। তো এই রিভিশনের অংশটা আমি এখানে